নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে আশা করি খুব ভালো আছেন। এই মুহূর্তে জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটা আমাদের চোখ রাখতে হবে সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক এবং স্টুডেন্টদের বিশেষ করে বলবো এই টপিকটা একটু ভালো করে ইন ডিটেল পড়তে, কারণ ডিফেন্স কারেন্ট অ্যাফেয়ার্সের সেগমেন্ট থেকে বিভিন্ন পরীক্ষায় যাই তুমি সরকারি চাকরির পরীক্ষায় বসতে যাও না কেন এখান থেকে কোশ্চেন এক্সপেক্ট করে নিতে পারো। পাকিস্তান কয়েকদিন আগে একটা কথা বলেছিল না, যেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। এবার দেখুন, যারা ডেইলি ফলো করেন তারা একটার সঙ্গে একটা ইন্টার কানেক্ট কেমন করতে পারবেন যে ইন্ডিয়া কুড প্লে ডার্টি। আমি বলেছিলাম যে ভারতবর্ষ এবার ইন্ডিয়া কুড প্লে ডার্টি না, ইন্ডিয়া ইজ প্লেইং ডার্টি। কারণ ভারতবর্ষের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে চিরকাল যেটা হয়ে এসছে, যে কোনো যুদ্ধে ভারতীয় রাজারা, ভারতীয় শাসক বা সেনা বা ভারতীয়রা তারা যুদ্ধের ধর্ম বা রুল বা নীতি মেনে যুদ্ধ করতে গেছে এবং তাতে করে কখনো দেখা গেছে যে অপর দিকে দাঁড়িয়ে রয়েছে তার হাতে অস্ত্র নেই, তো ভারতীয়রাও তাকে আক্রমণ করেনি, কারণ অস্ত্রহীনের ওপর আক্রমণ করা অন্যায়, পাপ ইত্যাদি। কিন্তু উল্টো দিকের লোকগুলো তারা কোনোদিন রুল মেনে যুদ্ধ করেনি, যেভাবে যুদ্ধে জেতা যায় তারা সেভাবেই যুদ্ধ করেছে এবং ভারতীয়দের এই কোট আনকোট আদর্শ মেনে চলার জন্য বারবার ভারতীয় রাজারা পরাজিত হয়েছে এবং ভারতীয় রাজারা নিহত হয়েছে। তার সাম্রাজ্য, সাধারণ মানুষ সবাই তখন বিদেশি যে রুল মানল না তার আন্ডারে চলে গেছে। এটা আমরা ইতিহাসে দেখব। তো ভারত এটার থেকে শিক্ষা নিয়ে নিয়েছে আমরা বলতে পারি, আর তাই ইন্ডিয়া ইজ প্লেইং ডার্টি। ইন্ডিয়া একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছে এবং করবেও, গর্বিত তার জন্য আমরা। ডিআরডিও শুরু করেছে কি করা? রিভার্স ইঞ্জিনিয়ারিং করা। রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাকে আপনি আদর্শের ভিত্তিতে একটু গর্হিত কাজ, এ বাবা এটা তো ঠিক না, এসব বলতে পারেন, কিন্তু এই যুদ্ধে একের পর এক অন্যায় হবে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণও তাই বলে গেছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ছল, বল, কৌশল প্রত্যেকটা অ্যাপ্লাই করা হবে এই যুদ্ধে। আর মহাভারতের যুদ্ধ আর ভারতের আজকের জিওপলিটিক্সের যুদ্ধ কোনোটাই আলাদা নয়। সেই জন্য আপনি দেখুন ডিআরডিও যেটা করছে সেটা নিয়ে সমস্ত বড় বড় প্ল্যাটফর্মে নিউজ তৈরি শুরু হয়ে গেছে যে ইন্ডিয়া সিজ চাইনাস PL-15 মিসাইল, রিপোর্ট ক্লেমস ডিআরডিও টু রিভার্স ইঞ্জিনিয়ার টেক ফর ইন্ডিজিনিয়াস AAM, এয়ার টু এয়ার মিসাইল। মানে কি? মানে এই গল্পটা আমি যদি আপনাকে টোটালটা বলি তাহলে এইরকম, অপারেশন সিঁদুর যখন চলছিল সেই সময় পাকিস্তান প্রচুর মিসাইল ইন্ডিয়ার দিকে ফায়ার করে। হ্যাঁ, সেই মিসাইলগুলো ইন্ডিয়ার না তো কোনো আর্মি বেস, না তো কোনো অন্য জায়গা কোথাও হিট করতে পারেনি। যেরকম আমাদের মিসাইল ওদের জৈসি মোহাম্মদের হেডকোয়ার্টারে একটা সানরুফ বানিয়ে দিয়েছে, 10 জন মারা গেছে। যেরকম আমাদের মিসাইল ওদের এয়ারপোর্টের রানওয়েতে সুন্দর সুন্দর গর্ত বানিয়ে দিয়েছে, সেই রকম ইন্ডিয়াতে ওরা কিছুই করতে পারেনি। আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম ওদের সমস্ত মিসাইলকেই ধ্বংস করে দেয়। এবং মজার ব্যাপার, 9-10টা মিসাইল যেগুলো কি করে সম্ভব হয়েছে জানি না, এটা পাকিস্তানের ব্যর্থতা না ইন্ডিয়ার সফলতা, ইন্ডিয়াতে পড়েছে, ইন্ডিয়ার মাটিতে, সেগুলো ইনট্যাক্ট আছে, বার্স্ট করেনি। দেখুন, ইন্ডিয়া রিট্রিভড at least 10 intact Chinese PL-15E missiles during Operation Sindoor, providing DRDO a tech gold mine for analysis. কি কেস? চীনের একটা এয়ার টু এয়ার মিসাইল আছে। আগে ধীরে ধীরে আপনাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। এয়ার টু এয়ার মিসাইল মানে কোথা থেকে ছোড়া হবে? এয়ার থেকে। এয়ার থেকে ছোড়া হবে মানে এটা কোনো ফাইটার জেটের মধ্যে এই মিসাইলটাকে বিশেষ টেকনোলজিতে লক করা হবে এবং আকাশে উড়ন্ত অবস্থায় ওই ফাইটার জেট থেকে মিসাইলটা ছাড়া হবে। মিসাইলটা কোথায় গিয়ে হিট করবে? অন্য কোনো প্লেনে, হেলিকপ্টারে বা ফাইটার জেটে। ঠিক এয়ার টু এয়ার, বাতাস থেকে বাতাস।
এবার ইন্ডিয়ার কাছে বিভিন্ন রকম মিসাইল আছে, গ্রাউন্ড টু এয়ার, গ্রাউন্ড টু গ্রাউন্ড, এরকম বিভিন্ন রকম হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে এয়ার টু এয়ার। এয়ার টু এয়ার মিসাইল খুব কম এখনো অব্দি পৃথিবীতে, যেগুলো আছে সেগুলো খুব একটা দূরের রেঞ্জে যেতে পারে না, কারণ এই মিসাইলটাকে আপনাকে ছাড়তে হচ্ছে উড়ন্ত অবস্থায়, প্রচুর তামঝাম করে একদম মিসাইল লঞ্চ প্যাড থেকে আপনি মাটি থেকে এটাকে ছাড়তে পারছেন না। তার জন্য আপনাকে এটাকে ছোট বানাতে হবে, প্রচুর কেজি কেজি ওয়েটের মিসাইল নিয়ে কোনো অবস্থাতেই ভারতীয় এয়ারফোর্স উড়তে পারবে না, তাই না? তো এগুলো হচ্ছে এই মিসাইলের সমস্যা। তো এই রকম ইন্ডিয়ার কাছেও মিসাইল আছে। ইন্ডিয়ার কাছে এরকম যে মিসাইল আছে তার নাম অস্ত্র, অস্ত্র মার্ক 1, অস্ত্র মার্ক 2, আর নতুন যেটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, অস্ত্র মার্ক 3, সেটার নাম দেওয়া হয়েছে গান্ডিব। গান্ডিব মানে সেই অর্জুনের অস্ত্র। তো যাই হোক, এইবার চীনের কাছে যে মিসাইলটা আছে তার নাম হচ্ছে PL-15। এই PL-15 এর দুটো ভ্যারিয়েন্ট আছে, এয়ার টু এয়ার মিসাইল, ওকে, আমরা অন্য কোনো মিসাইলের কথা এখানে বলছি না। PL-15 যেটা অরিজিনাল সেটা চীন নিজের কাছে রেখে দেয়, আর যেটা PL-15E, ই ফর এক্সপোর্ট, এটা চীন অন্য দেশকে এক্সপোর্ট করে, বিক্রি করে। তো এইরকম PL-15E এটা চীন দিয়েছিল পাকিস্তানকে। পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় অ্যাটাক করেছিল ইন্ডিয়াকে। ইন্ডিয়ার কিছুই ক্ষতি হয়নি, ইন্ডিয়ার কাছে 10টা PL-15E ইনট্যাক্ট অবস্থায় চলে এসছে, যেটা বাস্ট করেনি। এইবার এই জিনিসটা যে ইন্ডিয়ার কাছে চলে এসছে, এটাকে ডিফেন্স এক্সপার্টরা বলছে যে গোল্ড মাইন, ইন্ডিয়া সোনার খনি পেয়ে গেছে। কেন? পাকিস্তান না বুঝে আমাদের গিফট দিয়ে ফেলেছে। তার কারণ আমি আসছি, তার কারণ ইন্ডিয়ার DRDO এবার এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে এই অস্ত্রটা ইনট্যাক্ট অবস্থায় যদি শত্রু দেশের কোনো টেকনোলজি, কোনো মিসাইল, কোনো ড্রোন আপনি পেয়ে যান, সেটাকে খুলে আস্তে আস্তে রিভার্স ইঞ্জিনিয়ার করা যায়, যে এর মধ্যে কি টেকনোলজি আছে, কিভাবে তৈরি হয়েছে, তাতে বিশাল লাভ। ওখান থেকে এমন কিছু টেকনোলজি আপনি পেয়ে যেতে পারেন যেটা আপনার অস্ত্রে, আপনি ধরুন ওখানে 10টা টেকনোলজি পাওয়া গেল, ওয়াও, এই 10টার মধ্যে 5টা টেকনোলজি হয়তো ইন্ডিয়ার কাছে এখনো নেই, ইন্ডিয়া ইজিলি ওই 5টা টেকনোলজি নিয়ে এইবার নিজের অস্ত্রের মধ্যে ওটাকে ইনকর্পোরেট করে দিতে পারবে। ওয়ার্স্ট কেস, ওখান থেকে যদি কোনো টেকনোলজি পাওয়া না যায়, তাহলে ওয়ার্স্ট কোনো দেশের যে লাভটা হতে পারে, যে এই মিসাইল বা ড্রোনের মধ্যে কি টেকনোলজি আছে সেটা বুঝে গেলে এটাকে কি করে আটকানো যাবে, কি করে ধ্বংস করে দেওয়া যাবে, সেটা ইজিলি তৈরি করে নেওয়া সম্ভব হয়। ওয়ার্স্ট কেসে এটুকু লাভ হয়ে যাবে যে এই অস্ত্র দিয়ে ইন্ডিয়াকে আর কোনোদিন অ্যাটাক করা যাবেই না। আর জেনারেলি এখান থেকে কিছু না কিছু টেকনোলজি পাওয়াই যাবে, যেটা ইন্ডিয়ার বিশাল লাভ হয়ে যাবে। কেন? পাকিস্তানের অস্ত্র নিয়ে ইন্ডিয়ার এত লাভ কি করে হয়ে যাবে? বোঝাচ্ছি কেন। তার কারণ এই যে PL-15E বা PL-15, এই ইন্ডিয়ার যে অস্ত্র মার্ক 2, অস্ত্র মার্ক 1 ইন্ডিয়ার যেটা আছে, সেটা 60 থেকে 90 কিলোমিটার অব্দি যেতে পারে। আপনি বলবেন, হ্যাঁ কি বলছেন, ইন্ডিয়ার মিসাইল তো সেই 3000, 4000, 5000 কিলোমিটার চলে যায়। ওগুলো গ্রাউন্ড থেকে ছাড়তে হয়, বিশাল বড় প্ল্যাটফর্মের ওপর বসিয়ে আপনি ফায়ার করতে পারবেন। বাট আকাশ পথে ফাইটার জেটের মধ্যে আপনি অত বড় জিনিস তুলে নিয়ে যেতে পারবেন না, যার ফলে এয়ার টু এয়ার মিসাইল বানানো খুব কঠিন। ইন্ডিয়ার যেটা অস্ত্র মার্ক 1 সেটা যেতে পারে 60 থেকে 90। কেন 60 থেকে 90? কারণ কত উচ্চতায় ছাড়া হচ্ছে জিনিসটা তার উপর ডিপেন্ড করে। বেশি ওপরে ছাড়লে 90 কিলোমিটার অব্দি গিয়ে অ্যাটাক করতে পারবে দূরের কোনো হেলিকপ্টার বা ফাইটার জেট বা প্লেনকে, কম উচ্চতায় ছাড়লে 60 কিলোমিটার অব্দি যেতে পারবে। এরপর ইন্ডিয়া ডেভেলপ করেছে অস্ত্র মার্ক 2। মার্ক 2 130 থেকে 160 অব্দি যেতে পারে, হায়ার অল্টিটিউডে, লোয়ার অল্টিটিউডে। ওকে, এইবার এই যে PL-15 মার্ক 2 এর থেকে 20-30 কিলোমিটার এগিয়ে আছে। তো PL-15 এর যে ডিস্টেন্স কভার করার ক্ষমতা সেটাও বেশি। স্যার পাকিস্তান আমাদের থেকে এগিয়ে? আরে অস্ত্র মার্ক 2 ইন্ডিয়া বানিয়েছে, এটা পাকিস্তান বানায়নি, পাকিস্তান আমদানি করে এনেছে চীন থেকে। চীন আমাদের থেকে এগিয়ে, পাকিস্তান এগিয়ে না,
ও বানাতে পারবে নাকি? ও পড়াশোনা জানে, সায়েন্স টাইন্স নিয়ে পড়ে, ওরা এখনো ভাবে পৃথিবী চ্যাপ্টা, তো ওদের বাদ দিন। তো অস্ত্র মার্ক 2 এর থেকে PL-15 অ্যাডভান্সড, সেখান থেকে অনেক টেকনোলজি পাওয়া যেতে পারে অস্ত্র মার্ক 2 তে। আপনি বলবেন স্যার আমরা তো অস্ত্র মার্ক 3, এই যে বললেন গান্ডিব হচ্ছে, গান্ডিব এখনো ট্রায়াল হয়নি, গান্ডিব ইমপ্লিমেন্ট হতে এখনো 3 বছর, 2028-এ মার্ক 3 বা গান্ডিব ওটা তৈরি চলছে, সার্ভিসে রয়েছে এই মুহূর্তে অস্ত্র মার্ক 1 আর অস্ত্র মার্ক 2। ইন্ডিয়া খুব করে চেষ্টা করছে, যেহেতু গান্ডিব আস্তে আস্তে তো এখনো 3 বছর, তার আগেই যাতে অস্ত্র মার্ক 2 এর রেঞ্জটাকে বাড়িয়ে 200 কিলোমিটার অবধি করে দেওয়া যায়। ঠিক আছে, এই যে এটা ইন্ডিয়ার এই মুহূর্তের প্ল্যান, যে গান্ডিব আসার আগেই যদি আমরা এটাকে 200 কিলোমিটার করে নিতে পারি, কারণ 3 বছর আমরা ওয়েট করতে পারি না, পাশে এরকম একটা শত্রু আছে, কখন কি করে কোনো মানে আইডিয়াই নেই কারো। গান্ডিব এসে গেলে ঠিক আছে, তখন আমরা গান্ডিবকে বেটার করব। তো এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারফোর্স 700 খানা অস্ত্র মার্ক 2 অর্ডার দিয়ে দিয়েছে DRDO কে, যে আমাকে 700টা বানিয়ে দাও, আরো কাজে লাগবে, রেডি হচ্ছি, পাকিস্তান কি করতে পারে দেখি। এবং চেষ্টা করা হচ্ছে এই আপডেটেড ভার্সনে যাতে 200 কিলোমিটার রেঞ্জ মার্ক 2 তেই চলে আসে, গান্ডিবে যাতে আমরা 300-350 কিলোমিটার পেতে পারি, তখন দেখা যাবে 3 বছর পর, কাজ চলছে ওটার। এবং আপনি যদি বলেন যে মাত্র এই কিলোমিটার, এই জন্য এদের রিভার্স ইঞ্জিনিয়ারিং আমাদের এত হেল্প করবে, ইয়েস হেল্প করবে, কারণ এয়ার টু এয়ার মিসাইলে প্রত্যেক 10-15 কিলোমিটার ডিস্টেন্স বাড়ানো বড় চ্যালেঞ্জ। সারা পৃথিবীতে এই মুহূর্তে যেটা সব থেকে বেশি ডিস্টেন্স কভার করে, একটা আছে রাশিয়া, একটা আছে আমেরিকা। আমেরিকারটা বলা হয় 370 কিলোমিটার কভার করে, যেখানে গ্রাউন্ড থেকে যেগুলো ছাড়া হয় কোথায় 5000, 6000, 7000, 8000 কিলোমিটার কভার করে দেয়। আমেরিকারটা 370 কিলোমিটার, তাও নির্দিষ্ট প্রমাণ নেই। রাশিয়ারটা 250 কিলোমিটার, এটার নির্দিষ্ট প্রমাণ আছে। তাহলে বুঝতে পারছেন 40-50 কিলোমিটার বেটার হলেই কত হাইয়েস্ট ভার্সন হয়ে যাচ্ছে সারা পৃথিবীর মধ্যে। তো এই মুহূর্তে প্রথমে ইউএস, তারপর এয়ার টু এয়ারের ডিস্টেন্সের ক্ষেত্রে কে কত দূর অবধি গিয়ে মারতে পারে, তারপর রাশিয়া, তারপর চীন PL-15, তারপর ইন্ডিয়া অস্ত্র মার্ক 2। PL-15 এর টেকনোলজি আমরা পেয়ে গেলে অস্ত্র মার্ক 2 ইজিলি আপডেট হয়ে PL-15 এর সমান জায়গায় চলে আসবে। তারপর আমাদের টার্গেট গান্ডিব দিয়ে আমরা আরো এগিয়ে যাব, যাতে চীনকে বিট করে এগিয়ে যাওয়া যায়। চীনও দৌড়াচ্ছে নেক্সট লেভেল বানানোর জন্য, তো আমাদের DRDO কে তার থেকে বেশি স্পিডে দৌড়াতে হবে। এবার বোঝা গেল যে কেন বলা হচ্ছে ইন্ডিয়া গোল্ড মাইন পেয়ে গেছে, সোনার খনি হাতে পেয়ে গেছে, পাকিস্তান গিফট দিয়ে ফেলেছে, নিজে বানাতেও পারিনি, টাকা দিয়ে কিনে এনে চীনের থেকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। এবার আপনি বলবেন যে স্যার এরকম কোনো অতীতে ইতিহাসে দেখা গেছে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সত্যিই লাভ হয়েছে? প্রচুর উদাহরণ আছে। আপনি জাস্ট গুগল করুন রিভার্স ইঞ্জিনিয়ারিং মিসাইল, রিভার্স ইঞ্জিনিয়ারিং ড্রোন, এত পাবেন একদিনে পড়ে শেষ করতে পারবেন না। প্রথম যে ঘটনাটা ঘটে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ, সেটা খুব মজার ঘটনা। 1958 সালে ঘটেছিল, এটা আমি একটু বলে নেব। 1958 সালে চীনের আর্মি, যে চীনের নিচে তাইওয়ান আছে, যে ওটাকে মানে ওরা তাইওয়ানকে তাইপেই বলে, যাই হোক আমরা তাইওয়ান বলেই চলছি, তাইওয়ানে অ্যাটাক করতে শুরু করে দেয়, যে তাইওয়ানকে আমরা দখল করে নেব, এটা চীনের অংশ। চীনের এটা দাবি, এখনো দাবি। তো সেই সময় তাইওয়ানের বিভিন্ন জায়গায় চীনের সেনারা ঢুকে গেছে অলরেডি। হঠাৎ করে আমেরিকার এয়ারফোর্স চলে আসে এবং বম্বিং করে বিভিন্ন জায়গায় চীনের সেনার ওপর আমেরিকা, এবং চীন পিছু হটতে বাধ্য হয়। না হলে 1958 চীন নিয়ে নিত তাইওয়ানকে, যদি না আমেরিকা চলে আসতো। তাইওয়ান নিয়ে যুদ্ধ বাঁধবেই, এখন নয়, তাইওয়ান নিয়ে যুদ্ধ বাঁধতে বাঁধতে আরো 10 থেকে 15 বছর, 2035 থেকে 2040। কারণ চীনের এখন লক্ষ্য আমরা আমেরিকাকে হারিয়ে আগে 1 নম্বর অর্থনীতি হয়ে নিতে হবে, তারপর আমরা তাইওয়ানকে দেখব। এখন যুদ্ধে জড়িয়ে ইকোনমি ডুবিয়ে লাভ নেই, চীন খুব ক্লিয়ার নিজের জায়গায়। সেই জন্য দেখবেন চীন অনেক কিছুই মুখে বলে, আজ অব্দি কোনো যুদ্ধে জড়ায়নি লাস্ট এতগুলো বছরে, যা হয়েছে আগে হয়ে গেছে।
তো যাই হোক, এটা হলো ব্যাপার। এইবার 1958 যখন আমেরিকা চলে এসছে, চীনের ওপর অ্যাটাক করছে, আমেরিকা তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে, বলছে অ্যাটাক করো। সেই সময় 24শে সেপ্টেম্বর 1958 কি হয়েছে, সেকেন্ড তাইওয়ান স্ট্রেট ক্রাইসিস যখন চলছে, তখন একটা মিসাইল, আমেরিকার দেওয়া মিসাইল তাইওয়ান মেরে দেয় চাইনিজ জেটে। ওকে, তো এখানে যেটা বলাই হচ্ছে আনএক্সপ্লোডেড মিসাইল তাইওয়ানিজ F-86 লঞ্চড। তাহলে তাইওয়ানের F-86 থেকে কি লঞ্চ করা হয়েছে, AIM-9B সাইড ওয়াইন্ডার, এইটা আমেরিকার দেওয়া মিসাইল। ঠিক আছে, এটা পৃথিবীর প্রথম এয়ার টু এয়ার মিসাইল, পৃথিবীর প্রথম। সেটা হয়তো কয়েক কিলোমিটারই যেত, খুবই কম রেঞ্জ ছিল। এটা চাইনিজ MiG-17 গিয়ে মেরে দেয়। লাকিলি, ছবিটাও আছে, গুগল করলে পাবেন, চাইনিজ MiG-17 এই আমেরিকার AIM-9B সাইড ওয়াইন্ডার এইটা গিয়ে ঢুকে যায়। একটা ধরুন হেলিকপ্টার বা প্লেন বা ফাইটার জেট এইরকম জিনিসের মধ্যে MiG-17 এর মধ্যে একটা মিসাইল এসে গেঁথে গেছে দেওয়ালে, বাট ফাটেনি, সামহাউ এক্সপ্লোড করেনি। এবং ওই অবস্থায় দেওয়াল ফুঁড়ে মিসাইল ঢুকে গেছে, যে পাইলট MiG-17 এর, সে MiG-17টাকে ঠিকঠাক ভাবে নামিয়েও দিয়েছে, পাইলটও বেঁচে ছিল, মরেনি। অদ্ভুত ঘটনা। দিয়ে চীন তো ওখান থেকে পিছিয়ে এসছে, কিছু করার নেই, আমেরিকার এয়ারফোর্স চলে এসছে তাইওয়ানকে বাঁচাতে। বাট চীনে একদম উৎসব লেগে যায় যে ভাই একদম ইনট্যাক্ট একটা এয়ার টু এয়ার মিসাইল আমরা পেয়ে গেছি। ওকে, এখানে লেখা আছে সব, দ্য চাইনিজ পাইলট ওয়াজ এবল টু রিটার্ন টু বেস, ইত্যাদি ইত্যাদি। এইবার চীন দেখে যে ভাই, সেই সময়কার চীন, এখনকার চীন না, 1958, যে আমাদের কাছে তো একটা টেকনোলজি নেই যে এটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবো। তো আমেরিকার শত্রুকে, আমেরিকা আমাদের মেরেছে, আমেরিকার শত্রু হচ্ছে রাশিয়া, তখনকার হিসেবে সোভিয়েত ইউনিয়ন, USSR। তো আমরা এটাকে সোভিয়েত ইউনিয়নকে দিয়ে দেবো। সোভিয়েত ইউনিয়নকে মিসাইলটা দিয়ে দেয়, সোভিয়েত ইউনিয়ন কাজ করে দেয়। এবং 2 বছরের মধ্যে 1960-এ ভিএমপেল K-13 এইটা রাশিয়া, আমি রাশিয়াই বলছি এখনকার হিসেবে, বানিয়ে দেয়। পুরো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে টেকনোলজি যেটা আমেরিকা বছরের পর বছর ধরে রিসার্চ করে বানিয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এ 2 বছরের মধ্যে কাজ করে ডান রাশিয়ার তরফ থেকে। এবং অবশ্যই চীনকে তার বিনিময়ে রাশিয়াও অনেক কিছু দিয়েছিল, যেহেতু চীন রাশিয়াকে হেল্প করেছিল। এবং চীন তখন ওই নলেজটা নেয় রাশিয়ার থেকে, সেই নলেজ নিয়ে চীন আবার বানায় প্রথম PL-2 এয়ার টু এয়ার মিসাইল, যেটা 1967-তে প্রথম অপারেশনাল হয়ে যায়। এবার অবশ্যই এই যে PL-2, মানে PL তখন সবে শুরু হয়েছে, 2, 3 করতে করতে এখন 15 চলছে। তো এখন অনেক অ্যাডভান্স, এখন অলমোস্ট 180-90 কিলোমিটার চলে যেতে পারে, তখন হয়তো 10, 20, 30 কিলোমিটারই যেত। তো ইন্ডিয়ার যেমন অস্ত্র সিরিজ, অস্ত্র 1, অস্ত্র 2, এবার অস্ত্র 3 আসছে, মার্ক 3 মানে গান্ডিপ। তো বোঝাতে পারলাম যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা কতটা। আপনার 15-20 বছরের রিসার্চ শত্রু করে রেখেছে, সেটা আপনি হাতে পেয়ে যাচ্ছেন, 1-1.5 বছর ওই নলেজ চলে আসছে আপনার কাছে। তো ইন্ডিয়া পেয়ে গেছে লাকিলি পাকিস্তানের তরফ থেকে গিফট, এবং DRDO ইউজ করতে শুরু করে দিয়েছে সেই গিফট ইন্ডিয়ার ফরে। এই গেল DRDOর ব্যাপার। সেকেন্ড, যখন ডিফেন্সের খবর বলছি, আর একটা ডিফেন্স কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেই নি, স্টুডেন্টদের কাজে এসে যাবে। PM মোদি দিওয়ালিতে, মানে দীপাবলি আমরা যদি বাংলায় বলি, দীপাবলিতে INS বিক্রান্ত ভিজিট করে যে স্পিচ ওখান থেকে দিয়েছিলেন, প্রত্যেকটা জায়গা খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখা উচিত। পরীক্ষার পার্সপেক্টিভ থেকে তো বটেই, আরো অনেক পার্সপেক্টিভ থেকে সমস্ত জায়গায় এটাকে কভার করা হয়েছে, কারণ এটা আটমোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই ছবিটা সারা পৃথিবীতে ভাইরাল হচ্ছে কেন? তার কারণ হচ্ছে দিওয়ালির দিনে, যেটা ভারতবর্ষের হিসেবে সব থেকে বড় উৎসব বলে মানা যেতে পারে, বাঙালিদের ক্ষেত্রে যেমন দুর্গাপুজো, কিন্তু আমি যদি গোটা ভারতের হিসেবে বলি দিওয়ালি,
সেই দিন যখন দেশের প্রধানমন্ত্রী মানে দেশের সমস্ত মানুষের রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালি, তিনি সেনাদের সঙ্গে কাটাচ্ছেন, নাম্বার ওয়ান, সেনাদের মনোবল প্রচুর বেড়ে যায় যে গোটা দেশ আমাদের পাশে আছে। দিওয়ালিতে গোটা দেশ যখন পরিবার নিয়ে কাটাচ্ছে, তখন সেনারা কেউ বর্ডারে, কেউ জলে, কেউ সিয়াচেনে, তারা দেশকে রক্ষা করছে, পাহারা দিচ্ছে ফ্যামিলি থেকে অনেক দূরে। তাদের মনোবল অনেক বাড়ে যে দেশ আমাদের ভুলে যায় না। উৎসবেও দেশের রিপ্রেজেন্টেটিভ যিনি প্রাইম মিনিস্টার, তিনি আমাদের সঙ্গে এসে দাঁড়িয়ে থাকেন। এটা প্রত্যেক সেনা জওয়ানের জন্য প্রচন্ড, কি বলবো, পুরো দেশবাসীর তরফ থেকে একটা শ্রদ্ধা জ্ঞাপন, যেটা প্রাইম মিনিস্টারের মাধ্যমে। আমরা তো সবাই চলে যেতে পারবো না সেনাদের কাছে, প্রাইম মিনিস্টার যাচ্ছেন আমাদের সবার হয়ে। দ্বিতীয়ত, গোটা দেশের কনফিডেন্স বেড়ে যায় যে ভাই এই জিনিসপত্র রেডি আছে, আইএনএস বিক্রান্তের মতো জিনিসপত্র আমাদের দেশকে রক্ষা করার জন্য, নো টেনশন, নিজের কাজ করে যাও। আজকে ভাবুন তো, বাই চান্স জন্মের সময় এখানে জন্ম না হয়ে টুক করে একটু সাইডে গিয়ে যদি পাকিস্তানে আমাদের জন্ম হয়ে যেত, ঘুমোতে পারতাম না শান্তিতে, অফিস আসতে পারতাম না শান্তিতে, শান্তিতে পড়াশোনা করতে পারতাম না। যে ভাই ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ একটা ব্যাপার, ইন্ডিয়া কিছু একটা যদি মিসাইল টিসাইল ছেড়ে দেয়, মরবো না বাঁচবো, আমার দেশের যা ইনফ্রাস্ট্রাকচার, তো বাঁচাতে পারবে না আমায়। বাট যখন অপারেশন সিঁদুর চলছে, সেদিন রাতেও আমি রিল্যাক্সে খবরের কাগজ পড়ছি, পড়াশোনা করছি, আমি জানি কাল সকালে আমি বেঁচে থাকবো, কারণ ইন্ডিয়ান সেনাবাহিনী আছে, ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে, ডিফেন্স সিস্টেম আছে, পাকিস্তান কিচ্ছু করতে পারবে না। এই কনফিডেন্স বেড়ে যায় দেশের মধ্যে। আর থার্ড, বিদেশকে আসল মেসেজ দেওয়া হয়ে যায় যে ভাই এই সব কিছু নিয়ে রেডি হয়ে বসে আছি, চোখ নামিয়ে, দিস ইজ নিউ ইন্ডিয়া। তো এই তিনটে কাজই খুব সাকসেসফুলি দিওয়ালিতে হয়ে গেছে, সারা পৃথিবী এটাকে কভার করছে, এবং সেই আইকনিক ছবি, যে ছবিটা সারা পৃথিবীর কাছে মেসেজ গোটা ভারতবর্ষের তরফ থেকে। এবং আমি যেটা স্টুডেন্টদের খুব বেশি করে পরীক্ষার জন্য রেডি করতে বলবো সেটা হচ্ছে এইটা। স্যার মোদিজির মাথা এটা পরীক্ষায় আসবে না, মোদিজির মাথায় যে টুপি, সেই টুপির সামনে যে এমব্লেম, এটা পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি? এটা ভারতীয় নেভির এমব্লেম। ভারত, আমি যদি বড় করি এটাকে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেও ছিলাম কিছু মাস আগে। এখানে কি লেখা আছে? সত্যমেব জয়তে। আর ভারতীয় নেভির যেটা মোটো, সেটা লেখা আছে এখানে। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সামনবরণা, ঠিক আছে, এটা লেখা আছে দেবনাগরী হরফে। এবং এই গোটা যে এমব্লেম, এর নকশাটা কার অনুপ্রেরণায় নেওয়া হয়েছে? ছত্রপতি শিবাজি মহারাজ, যাকে মনে করা হয় ভারতবর্ষের নেভির জন্মদাতা প্রথম। ওকে, লাস্ট আমি একটা কথাই বলতে চাইবো, ডিআরডিও আজকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে, তাই না? দেখুন, ডিআরডিও একদিনে হয়নি। ডিআরডিও যখন কাজ শুরু করেছিল, তখন ডিআরডিওতে এইভাবে মিসাইল নিয়ে যাওয়া হতো সাইকেল করে। আমরা না খুব পেসিমিস্টিক মানুষজন, এই দেশে কিছু হবার নেই, সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই, কি করে হবে। ভাবুন তো, এই লোকগুলো যদি সেখানে, আমি বিজ্ঞানী, আমি সাইকেলে করে মিসাইল নিয়ে যাব, এই দেশের কোনো হিসেব কিছুই নেই, সরকার বাজেট দেয় না, কিছু না, গাড়ি দেয় না, হবে না এই দেশে কিছু। এই লোকগুলো সেদিন বলেছিল হবে, আমরা পাল্টাবো। আচ্ছা, ক টাকা বাজেট আছে সরকার আপনার? এই টাকা আছে, আমি এই টাকাতেই করে দেখাবো। আমরা সাইকেলে করে মিসাইলের পার্ট নিয়ে এসে জুড়বো, দেশকে আরেকটু শক্তিশালী করব, তাহলে তো বাজেট আর একটু বাড়বে, আরেকটু শক্তিশালী করব। তবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা ইজিলি বলে দিচ্ছি PL-15 এর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেবো, গান্ডিব লঞ্চ করে দেবো 3 বছরের মধ্যে। কারণ সেদিন এরা করেছিল বলে, এরা পিছিয়ে যায়নি বলে। সেই আইকনিক ছবি, এইভাবে আমার দেশের সায়েন্টিস্টরা সাইকেলে করে মিসাইলের পার্ট নিয়ে যাচ্ছেন। এবং এরা যদি সেই সময় বিদেশে চাকরি করতে চলে যেত, গাড়ি বাড়ি টাকা পয়সা নেম ফেম কি না পেত, থেকে গেছিল ভারতবর্ষে, যেখানে জানে ভারত সরকারেরই বাজেট নেই, কারণ দেশ তখন গরিব।
তার মধ্যে কাজ চালিয়ে গেছে, এটা হচ্ছে অপটিমিজম। আর আমরা দূর এই দেশের কিছু হবার নেই, দূর এই সরকার কিছু করবে না, আমি কি করছি? দিস ইজ দ্য কোশ্চেন। আমি কি করতে পারি? অনেক কিছু পারেন। এবং দেখতেই পাচ্ছি আমরা বাঁ দিকের মানুষটা ডক্টর এপিজে আব্দুল কালাম, আর ডান দিকে সিআর সত্তা। ডক্টর এপিজে আব্দুল কালাম, যার জন্য ভারতবর্ষের মিসাইল টেকনোলজি, ডিফেন্স সিস্টেম আজকে এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা যেন কোনোদিন আমাদের যারা পূর্বপুরুষ, যারা এদেশের মহাপুরুষ, এই দেশের পবিত্র মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন এবং এই দেশকে যারা শক্তিশালী করে গেছেন, তাদেরকে না ভুলি। তার থেকে বড় পাপ আর কিছু হবে না। এবং সেই জন্য আমি আপনাদের প্রত্যেককে, যারা স্কিল বাংলা চ্যানেলের, স্কিল বাংলা পরিবারের অংশ, তাদের বলবো দুটো কথা। নাম্বার 1, জোহো ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা আপনাদের থেকে দিতে হবে না, আমরা ব্যবস্থা করে দিয়েছি স্কিল বাংলায়। আপনারা সকলে করেননি এখনো, প্লিজ করে নিন। কি করে করবেন আমি আবার বলে দিচ্ছি, আপনারা হয়তো খেয়াল করেননি, আমি পোস্ট করেছিলাম এই চ্যানেলে। দেখুন, নাম্বার 1, একটু ঠান্ডা মাথায় আমার কথা শুনে নিন না, দেখুন আজকেই হয়ে যাবে। এই ভিডিওর নিচে পিন্ড কমেন্টে আমার আরাত্তাই চ্যানেলের লিংক দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নয়, আরাত্তাই। আরাত্তাই অ্যাপটাকে আগে নিজের ফোনে ইনস্টল করে নেবেন, হয়ে গেলে এই লিংকে ক্লিক করবেন, 10-15 সেকেন্ড ঘোরার পর আমার আরাত্তাই চ্যানেলে আপনি জয়েন করে যেতে পারবেন। স্যার জয়েন হয় না? হয়। প্রচুর লোকজন ডেলি আমার আরাত্তাই চ্যানেলে জয়েন হচ্ছে, চ্যানেলের লোক সংখ্যা বাড়ছে আরাত্তাই চ্যানেলে, তার মানে আমি বুঝছি যে জয়েন হচ্ছে। আরাত্তাই চ্যানেলে আমি ডিটেল দিয়ে দেবো জোহো ট্রেনিং এর রেকর্ডেড ভিডিওর লিংক। ওই ভিডিওটা ইউটিউব চ্যানেলে নেই, আমাদের অ্যাপে আছে। আপনি আমার আরাত্তাই চ্যানেলে জয়েন করে গেলেই আমি দিয়ে দেব, আপনি রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবেন। স্যার আমি আরাত্তাই চ্যানেলে কিছুতেই জয়েন করতে পারছি না। আচ্ছা, পারতে হবে না। আমাদের এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে দেখবেন ভিডিও, লাইভ, শর্টস বলে বিভিন্ন অপশন থাকে ইউটিউব চ্যানেলে। স্কিল বাংলাতে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবেন পোস্ট বলে একটা অপশন আছে, লাইভ, ভিডিও, শর্টস, পোস্ট। এই পোস্ট অপশনটায় আপনি গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে আমি জোহো ট্রেনিং এর ভিডিও লিংক দিয়ে রেখেছি, বাংলায় লিখে দিয়েছি কি করে ট্রেনিং করতে পারবেন, সেখান থেকে করে নিন। অন্তত এই ভিডিওর নিচে জানান যে করা হয়ে গেছে, শিখে নিন, আপগ্রেড করুন, নিজেকে স্কিলড হন। আর দ্বিতীয়ত, যারা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করবেন, হ্যাঁ এটা বিনা পয়সায় করাতে পারছি না, আশা করি 3-4 বছর পর কোনো একটা সময় আসবে যখন এই লেভেলের কোর্স আমরা বিনা পয়সায় করিয়ে দেব। কিন্তু আমি বলেছি যে সারা দেশে যেখানে 1.5 লাখ টাকা লাগে, সেখানে স্কিল বাংলা আপনাদের 5,000 টাকায় ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিংই দিচ্ছে। এটা তো সম্পূর্ণ ফ্রিতে, আর এটা অনলি 5,000 টাকার মধ্যে ফুল কোর্স সার্টিফিকেট সহ, কি কোন প্ল্যাটফর্মে ইনকাম করবেন, ফ্রিল্যান্সিং সেগুলো সহ, অ্যাসাইনমেন্ট সহ সবকিছু। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কি করে করবেন, 25 তারিখ থেকে শুরু হচ্ছে কোর্স, অনলাইন কোর্স, বাংলাতে কোর্স, সার্টিফিকেট পেয়ে যাবেন কোর্স শেষে। তার জন্যও আমার আরাত্তাই চ্যানেলে জয়েন করে যান, যেটা এই ভিডিওর নিচে পিন্ড কমেন্টে আছে, সব ডিটেলস দিয়ে দেবো। স্যার পারছি না আরাত্তাই চ্যানেলে জয়েন করতে, তো যারা জোহো ট্রেনিং জন্য আরাত্তাই চ্যানেলে জয়েন করতে পারেননি, চ্যানেলের পোস্ট সেকশন দেখে নিন। যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন 25 তারিখ থেকে, আরাত্তাই চ্যানেলে জয়েন করতে পারেননি, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন না, অফিস টাইমে যে কোনো দিন 10টা থেকে 6:30টার মধ্যে এই নাম্বারে বলুন শুভদীপ স্যার বলেছে আপনাকে ফোন করে নিতে, আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এ ভর্তি হব, কি করে ভর্তি হব, কি করে ক্লাস করব, সব করে দিন, সব করে দেবে। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। হেল্পলাইনে ডেডিকেটেড মানুষরা বসে আছে আপনাদের যে কোনো অ্যাসিস্ট করার জন্য। তো দেরি করবেন না, পেসিমিস্টিক হবেন না, অপটিমিজম রাখুন, হবে, হচ্ছে। ডিজিটাল মার্কেটিং শিখুন, নিজেকে স্কিলড করুন, আপগ্রেড করুন, ফ্রিল্যান্সিং করুন, ইনকাম করুন, বিজনেস থাকলে বিজনেসকে বড় করুন ডিজিটাল মার্কেটিং শিখে। চাকরি করার ইচ্ছে থাকলে যারা বাচ্চারা আছো, তারা ডিজিটাল মার্কেটিং শিখে কর্পোরেটে চাকরি করো। দরিদ্র থাকলে চলবে না, দারিদ্র এই দেশের জন্য একটা অভিশাপ, তার বিরুদ্ধে লড়তে হবে। ইনকাম করো, বড় লোক হও, স্টুডেন্টদের বলছি, বড় লোক হয়ে, হ্যাঁ সব নিজে খেও না,
নিজে ভালো থেকো, পরিবারকে ভালো রেখো, সমাজের আর 5 জন যারা দরিদ্র আছে তাদের হাত ধরে টেনে তুলে এনে দারিদ্র্যর ওপরে নিয়ে এসো। তুমি নিজে বড় লোক না হতে পারলে আর 5 জন দরিদ্র মানুষকে টেনে তুলতে পারবে না। এই জন্য ইনকাম করা জরুরি, কেবল নিজের জন্য নয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।